এই যে নাগরিকত্ব সমস্যার ব্যাপারে অল ইন্ডিয়া মথু মহাসংঘ কত লড়াই করে, নিখিল ভারত বাঙালি উদ্বাস্ত সমন্বয় সমিতি তারা ঘুরেছে ভারতের ভিতরে। এই যে আন্দোলন, সেই আন্দোলনের ফসলে সিএ করা হলো। অনেক বলদেরা বলে সিএর দরকার কি তাই বলো। শুনে যাও আজকে আমার সমাজের কিছু বলদ আছে, আমার সমাজের কিছু বলদ সিং সারা বলদ, তারা বলে কি আরে যার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে সে তো নাগরিক, আমাকে আবার সিএর কি দরকার। আস্তে শুনে যাও আজকে নাগরিক কতক্ষণ, নাগরিক ততক্ষণ 2003 সালের আইন অনুসারে এনআরসি না হচ্ছে যতক্ষণ। এনআরসি ধারা কত? 14 ধারায় জানে না, একটাও জানে না। যারা বলে যে সিএর দরকার নাই একটাও জানে না। আইন নিয়ে আসেন আমার কাছে, আমি 2 কান কেটে জায়গাতে চলে যাবো নিজের হাত দিয়ে। জানবার চেষ্টাও করে না, খালি খালি কয়ে আমরা নাগরিক, আমরা না। হ্যাঁ নাগরিক আমরা কতক্ষণ? যদি সিএ লাগু না করে যদি নাগরিকত্ব সমস্যার সমাধান না করে এনআরসি দেয়, বুঝে নে নাগরিক। ওতে কি লেখা আছে তা জানো? 2003 সালের আইনে, যেটা 2004 সালে 3রা ডিসেম্বর থেকে লাগু হয়েছে জানো? ওতে লেখা 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে পালিয়ে ভারতে এসে বসবাস করছে তারা কেউ ভারতের নাগরিক না। এইগুলোকে বাছাই করার জন্য 14 ধারা হয়েছে, আর ওই ধারাটা হচ্ছে 2 ক্লোজ অন ক্লোজ বি। দেখো কারো কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এখনই খোলো যে মিথ্যা কথা বলছে কিনা। এই জন্য আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম এবিপি আনন্দের সামনে আর বাংলার সামনে, বসান আমার সামনে মুখোমুখি মাননীয় মুখ্যমন্ত্রীকে, যদি আমার একটা জবাব দিতে পারে কালকে বিজেপি ছেড়ে দেবো, আমি ওনার দলে চলে যাব। বসান, সাহসটা দেখো। এত বড় কথা বাই অন ক্যামেরায় বলে দিয়েছে। এমনি এমনি নাকি আইনটা পড়েছি? হাজলাম, ওরাও পড়েছে কিন্তু মিথ্যে কথা কবে? তোমাকে ভোট নেওয়ার জন্য সবাই ভাববে তাই তো রে কপাল, আমরা তো নাগরিকই আছি, ভোট দিচ্ছি, খালি খালি বিজেপি এই কল পাতাইছে। বুঝেছ ব্যাপারটা কি? শুনে যাও, যদি আমি একটা কথা মিথ্যা কই লিখে নিয়ে যাও, রেকর্ড করে নিয়ে যাও, আমারে অ্যারেস্ট করে নিয়ে যাই, আমারে গুলি করে মেরে দিও। 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে পালিয়ে ভারতে এসে বসবাস করছে তারা কেউ নাগরিক তো দূরের কথা, নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না। আমার সমাজের মানুষ 99.9% মানুষ পালিয়ে আসছে না, নাকি সব পাসপোর্ট করে মাইগ্রেশন করে আইছে? কও কথা কও না কেন? আচ্ছা, তোমরা আসিয়ে কায়দা করিয়ে কাকারে ধরিয়ে জ্যাঠারে ধরিয়ে দিদিরে ধরিয়ে দাদারে ধরিয়ে ভোটার কার্ড করেছো, আধার কার্ড করেছো, প্যান কার্ড করেছো, সব করেছো, চাকরিও করেছো, গাড়ি বাড়িও করেছো, মেলা টাকার মালিক হইছো। কিন্তু 14 ধারা ওই 2003 সালেই করা আছে। একটা করে কয়ে যাচ্ছে। আসামও বর্বন, আসাম হচ্ছে 6 ধারা, অনলি ফর আসাম অ্যানাদার অ্যাক্ট, আসামের জন্য আলাদা আইন, এক্সেপ্ট আসাম অল প্রভিন্স অফ ইন্ডিয়া অ্যানাদার অ্যাক্ট, আসাম ব্যতিরিকে সমস্ত রাজ্যের জন্য আলাদা আইন। শুনে যাও, এত কনফিডেন্স নিয়ে কথা বলি আমি অসীম সরকার, এমনি না। সবাই জানে আমি 4 পাশে মেলে, আমার বুকে জ্বালা আছে। আমি যে জায়গাতে পাশ করেছি সে সার্টিফিকেট দেখাতে পারি নাই, বুঝতে পারছো?
আমি ফোরপাস না, আমি এই দেশে যেটুক দিতে পারিছি তাই দিছি। আমার বুকে যে কি জ্বালাটা আমি জানি না। আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টেন্সি, আমার সাবজেক্ট ছিল ইকোনমিক্স। Economics is the study of human behavior in the ordinary business of life. Partnership is the relationship between the person who have agreed to share profits of a business carried by all or any one of them acting for all. আমি ফোরপাশে মেলে না, কম জ্বালায় যাই নেই রাজনীতি। ওই সব বললে হবে না আমার দ্বারে। চলে আসো, আমার মুখোমুখি আসো, চলে আসো। কার কত ক্ষমতা আছে তোমার বড়দারে নিয়ে আসো। তাহলে 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে আইছে, এই জায়গায় যারা আছে সব পলাই আইছে। পাসপোর্ট করে আসে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে যারা ফিরে যায় নাই, তারাও ওই একই দোষে দোষী। ভাবে না যে আমি তো পলাই আসি নাই, পাসপোর্ট করে আইছিলাম, আর তো যাই নাই, আমার জেদ্দা হবে না। আস্তে শুনে নাও, ধরা পড়বা কখন? 14 ধারায় এনআরসি হবে যখন। এনআরসি মানে কি? জাতীয় নাগরিক পঞ্জি। পার্থ চট্টোপাধ্যায় কতদিন ভালো মানুষ ছিল? যতদিন সিবিআই তদন্ত না দেছে। যদি কোনোদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো অত সুন্দর একজন জাজ এবং যে কয়েকজন জাজ আছে তাদের যদি মানসিকতা ভালো না থাকতো, যদি সিবিআই তদন্ত না দিত, হয়তো কয়েকদিন পরে পার্থবাবু সাধু হয়ে যেতেন। ওনার মতো সাধু আর হয় না। মায়াপুরে বিরাট ফ্ল্যাট কিনে মাথাতে একটা ছেলে বিরাট টিক্কি রেখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পার্থবাবু আর পেটে বড় তো বিরাট গোসাই হয়ে যেত। মাইরি মাইরি তোমাকে ওই কল গোসাই হয়ে বেড়াচ্ছ না, নাগরিক হইছ। যেটা যেটা ওই কয় সেই কয়টার নামে আমি কেস করব। এখনো 2003 সালের আইন লাগু রয়েছে, এখনো সিএ এখনো লাগু হয় নাই। বর্তমান 2003 সালের আইন চলতেছে। করি না খালি নিজের ঘরের মানুষ তো একই নমশুদ্ধর মানুষ, মনে মনে ভাবি দিয়ে একবার শালা করিয়ে দেই কেস, দেখাক প্রমাণ। বুঝতে পারছেন কি বলছি? তারপরে দেই ও নিজের জ্যাঠা হয়, কাকা হয়, কেউ কাকিমা হয়, কেউ জেঠিমা হয়। না থাকবে এইগুলোকে বাঁচিয়ে বের করবার জন্য হয়েছে এনআরসি আইন 14 ধারা। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হয়েছিল, তার মা মরে যাওয়ার পরে, কত সালে? অক্টোবরের 31, গাচ্ছি তো গান, অক্টোবরের 31, 1984 বুধবার দুপুরে হায় রে কি নিদারুণ খবর পেল ভারতবাসী বেকারে। তাহলে মল্ল কত সালে? 84 সালে। মরে গেলে হ্যাঁ বলছি, সব বলবো। আসামের উনি যখন মুখ্যমন্ত্রী হলেন, আসামে বাঙালি খেদাও আন্দোলন আজকের থেকে না, আমার কাছে একেবারে ইতিহাস রয়েছে, আমি কালেকশন করেছি। সেই 65-66 সালের থেকে আরম্ভ হয়েছে। বহু নারী ধর্ষিতা হয়েছে, বহু ঘর বাড়ি পুড়েছে, বহু মানুষ বাঙালি মরেছে। এমন জায়গা ছিল যেখানে 94% বাঙালি ছিল। ওই সময় আসামের মুখ্যমন্ত্রী ক্লাস 10 পর্যন্ত বাংলা লেখাপড়া তুলে দিয়েছিলেন। বিধান রায় জওহরলাল নেহরুকে বলেছিলেন, এ কি হচ্ছে? আসামে এমন এমন জায়গা আছে সেখানে 94% বাঙালি, 10 পর্যন্ত বাংলা লেখাপড়া থাকবে না। তখন জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু বিধান রায়কে বললেন, তাহলে কি করা যায়, ব্যবস্থা করতে হবে। তখন লাল বাহাদুর শাস্ত্রীকে পাঠালেন আসামে।
লাল বাহাদুর শাস্ত্রী গিয়ে ওইটা থামালেন, না বাংলা লেখাপড়া তুলে না। তোমাকে শোনার ধৈর্য আছে তো নাকি? কি আচ্ছা, আমি হাড়ে পাকা মানুষ, কিন্তু মায়ের দুধ খাইছি 6 বছর পর্যন্ত। আমার পরে বুন্ডি হয়েছে, একসাথে খাইছি। এই জন্য হাড়ে পাকা মানুষ, আমি অত তাড়াতাড়ি দুর্বল হই না। একা কয় ঘন্টা সাপ্লাই দিচ্ছি, বুঝতে পারছেন ব্যাপারটা? ওই আসাম, আসামের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী রাজীব গান্ধীকে গিয়ে বলল, শোনো, আমরা 1952 সালে যে ভোটার লিস্টে যাদের নাম আছে তাছাড়া আসামে কেউরে থাকতে দেব না। রাজীব গান্ধী বললেন, না না, এটা করো না, কারণ আমার মাই তো বাংলাদেশের যুদ্ধের সময় 71 সালে ওদের আসতে বলেছিল এই দেশে। কাট অফ ডেট করো 1971 সালের 24শে মার্চ। একটা যদি ভুল বলি জিপটে কাটিয়ে ফেলবেন কালকে আমার, বুঝতে পারছেন? আমি খালি ব্যথায় মরে যাই। এরা কয় কি, যারা বলে সিএ লাগবে না লাগবে না, এবং আমার মতো ওরা, ওরে আমার কপাল রে, নিজেকে পাই নিজেকে কুড়াল মারতেছে। আসতে দিল্লির নেতৃত্ব যখন এসেছিলেন 3 দিন পর্যন্ত আমাদের সেই বৈদিক ভিলেজে, আমি যখন বলতে গেছি আমি ঝাড় খেলাম, আপ क्या बोलता है सीए 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 सीए, मैंने हमारे झाड़ दिच्छे, जिसको लिए सीए वो तो कोई बात नहीं करता है, वो तो ममता का साथ जाता है। আপনাদের জন্য সিএ করলাম, তা আপনারা তো সেই মমতার দলে ডঙ্কা বাজাই বেড়াচ্ছেন, তা সিএ দরকার নেই আপনাদের, এনআরসি করে দিচ্ছি। তারপরে জড়িয়ে ধরে বলছে নিশ্চিন্ত থাকেন, যা কইছে সেটা আর পাবো না, মাঝে মাঝে শুভেন্দুটা কয় নিশ্চিন্ত থাকো। তখন রাজীব গান্ধী বললেন, না, 1971 সালের 24শে মার্চ পর্যন্ত কাট অফ ডেট করো, এইটা একটা চুক্তি হলো। দাও, ছেড়ে দাও, গোল ছেড়ে দাও, চুক্তি হলো, চুক্তি। কি হলো? গোল ছাড়িয়ে দিতে করেন তো, একটা চুক্তি হলো। কি চুক্তি? 1971 সালের 24শে মার্চের মধ্যে যারা আসামে ঢুকেছে তারাই আসামের নাগরিকত্ব পাবে। কোনো চুক্তি কখনো আইন হয় না, পরের সরকার এসে চুক্তি ভঙ্গ করতে পারে। ওই চুক্তিটা 2003 সালে আইনে পরিণত হয়েছে। সেটা কত ধারা? 6 এর ধারা। আমি ধারা বলে যাচ্ছি একদম। এনআরসির ধারা কত? 14 ধারা, 14A। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ধারা কত? 2(1)(b). প্রিন্সিপাল অ্যাক্ট 1955 এর 2(1)(b) পড়ে দেখো কি লেখা আছে। আস্তে আস্তে এই কথাটা কইয়ে তারপরে আমরাও ছুটি নেব। ওরাও কত সময় বসিয়ে রয়েছে না, নিচে তোলা হয়ে গেছে একদম। আরে এইরকম পালাই তো এখনো পড়ে নাই। গান গাই, ঘন্টা খানিক আবার বাইরে যাই, আবার আর এক সরকার ঢোকে, এই হয় না। আর আজকে আরম্ভ করছি তো, আমি করেছি। এইটাও একটা আইনে পরিণত হয়েছে। তাহলে আসামে তারাই নাগরিকত্ব পাবে 6 এর ধারায়। কারা পাবে? 1971 সালের 24শে মার্চের মধ্যে যারা আসামে প্রবেশ করেছে, তার আগের যত প্রমাণ যদি দেখাতে পারে সে, এরপরে দেখালে আসামের থেকে ক্যান্সেল। বোঝা গেল? এইবার ওই লোকটা তো ওই সময় ছিল, কিন্তু ওর পরে সে এই বাংলাতে একটা বিয়ে করে নিয়ে গেছে মেয়ে। সে তো আসামের নাগরিক হয়েছে পরে যে 80 সালে। কি কইছি বুঝলেন? সে তো বললো আমার বাড়ি পশ্চিমালে ছিল, আমার বাপের বাড়ি। এইরকম 1,25,000 আমাদের লোকজনের কাগজপত্র ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছে স্বরাষ্ট্র এই যে মন্ত্রণালয়ে পশ্চিমবাংলার, তার একটাও ভেরিফিকেশন রিপোর্ট পাঠায় নাই।
কত বড় শয়তানি! সব কাগজপত্র আটকায় রাখছে, মানুষ চেতে যাক মোটে, চারিদিক জ্বলিয়ে উঠুক। কি শয়তানি! ওদের এই জায়গা প্রমাণ রয়েছে। ওরা 71 সালের অনেক আগের থেকে। আমার স্ত্রী যে প্রাইমারিতে চাকরি করে, 85 বছরের এক বুড়ো আসছে, ওই স্কুলে সেই বুড়ো পড়তো, আমাদের চাকদার মধ্যে সবচাইতে পুরনো স্কুল। বললো, আমি এত সালে এখানে 4-এ পড়তাম, ফোর্স পার করেছি, আমার সার্টিফিকেটটা দেন। হেডমাস্টার দেবে না, আমাদের বাড়ি আসছে। আমি বললাম, এই একটা কাজ করতে পারলে তোমার মাস্টারি জীবন ধন্য হবে, যাও খোঁজো। উনি তো বলে দিচ্ছে এত সালে ওনার নাম। 3 দিন পর্যন্ত খুঁজে পাইয়া ওনার সার্টিফিকেটটা দিছিল। হেডমাস্টার কয়, আপনি এভাবে দিয়ে দিলেন, কতগুলো টাকা নেওয়া যেত জানেন? আমার বউ কয়, এই চাকরিটা করতে এসেছি টাকা নেওয়ার জন্য না, সরকার টাকা দিচ্ছে। এই যে লোকটা, 2 ছেলে ডাক্তার, বুঝতে পারছেন, চলে আইছে, সার্টিফিকেট নিয়ে চলে গেছে। তা আসামের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। 1971 সালে, মনে রাখবেন, 24শে মার্চের মধ্যে যারা ঢুকেছে, আসাম ছাড়া যত রাজ্য আছে, 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে ঢুকেছে, 2003 সালের CAA 2:1b ধারা অনুযায়ী তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করারও উপযুক্ত নহে। তাহলে ওইটারে পাল্টাবার জন্য আমরা আন্দোলন করেছিলাম। বড়মা বীণাপাণি দেবী, অল ইন্ডিয়া মতীয় মহাসংঘ, নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, আন্দোলন হয়েছে, চরম আন্দোলন, হয় নাই? মেট্রো চ্যানেলে সব দলের কর্তারা সেই জায়গা দিছিল, মা বীণাপাণির চরণ তলে, যায় না? কথা দিছিল, কেউ কথা রাখে নাই। সেই অবৈধভাবে যারা এসেছে, মানে পালিয়ে আসা, মানে অবৈধ, ইল্লিগেল মাইগ্রেন্ট, তাদের মুক্তি দেবার জন্য বিজেপি সরকার সিএ পাশ করেছে। যদি সিএতে কোনো রকম কোনো ত্রুটি থাকে, তুমি সেটা বলতে পারো যে এই সিএতে আমার মনে হচ্ছে এখানে কোনো ত্রুটি আছে। কথাটা কি বোঝা গেল? কিন্তু তুমি মতুয়া হয়ে, ঠাকুর পরিবারের লোক হয়ে সিএর বিরোধিতা করতে পারো না। কারণ এই সিএ যদি না লাগু হয়, এনআরসি আজকে না হোক 10 বছর পরে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় চিরদিন বেঁচে থাকবে। কি ভাবছেন মনে মনে? আজকে হয়তো উনি বলছে আমি করতে দেব না, কিন্তু উনি কি চিরস্থায়ী? উনি মরে গেলে তারপরে কি হবে? আমরা রোহিঙ্গা হয়ে যাব, সর্বনাশ হয়ে যাবে, বাছাই হয়ে যাবে। আর বাছাই করার জন্য কাজ কমপ্লিট সারা। আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ফোন নাম্বার, সব এটার সাথে ওটা জোড়া হয়ে গেছে না? পলাবা সোনা চাঁদ, কোথায় যাবা? মনে করো আমার বাবা 45 বছর বয়সে আমাকে নিয়ে, মনে করো, এই দেশে আইছিল। আমার বাবার 47 বছর বয়সে ভোটার লিস্টে নাম উঠেছে, মনে করো। এই মমতা ব্যানার্জির সরকার সহ ভারতবর্ষের সব রাজ্যে 1952 সাল থেকে এ পর্যন্ত যত ভোটার লিস্ট হয়েছে, কারেন্ট ভোটার লিস্ট, সব স্বরাষ্ট্র দপ্তরের অ্যাপসে পাঠাই দিতে হয়েছে কেন্দ্রের কাছে। ওইটা স্কুটনি হয়েছে। সমস্ত ভোটার যেই দেখবে এনার 47 বছর বয়সে ভোট হয়েছে, তাহলে ওর কথা ছিল কত বছর বয়সে? 18। এই কয়দিনে কোথায় ছিলে? ধরা পড়িয়ে গেছো। আস্তে এই সিএ যদি লাগু না করতে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়,
কথা বোঝা গেল? ঠেকাতে পারবে না, কারণ কেন্দ্রীয় আইন তো, যেটা লোকসভায় পাশ হয়েছে, রাজ্যসভায় পাশ হয়েছে, রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে। কোন মুখ্যমন্ত্রীর বাপের সাবধান এই সিএ ঠেকাবো বলে গেলাম। ঠেকাতে গেলে তার সরকার ভেঙে পড়ে যাবে। লিখে নেন যা যা বলছি। কেন্দ্রীয় কোনো আইনের, সংবিধানের বিরোধিতা করতে কেউ পারে না। রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিয়েছেন, ওই রাষ্ট্রপতিও ওই আইনের বিরুদ্ধে যেতে পারে না। কি বুঝলে? এত সুন্দর করে তোমাকে কেউ বুঝবে না। বুঝিস কি কইছি? নিজে বসবে তারপরে তো বুঝবে। নিজে না বুঝলি তা বুঝবে কি করে? এক কানা আর এক কানারে পথ দেখাবে কোন কায়দায়? বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে এই সিএটার কত দরকার? এতে লেখা আছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে। ওইটা কই নি আগে, ওই ভোটার লিস্টে তারপরে কি হবে? ভোটার লিস্টে নামটা তোমার থাকবে বাবার, কিন্তু ওখানে ডান পাশে একটা ডি লেখা থাকবে, ডাউটফুল ভোটার। তোমার ভোট আর দিতে পারতিস না, এবং একটা নোটিশ আসবে ফরেনার ট্রাইব্যুনাল থেকে যে 18 বছর বয়সে ভোট হওয়ার কথা ছিল, কেন তোমার 47 বছর বয়সে ভোট হলো, আসে জবাব দাও, কাগজপত্র নিয়ে আসো। এই যতক্ষণ তুমি ডি ভোটার হয়ে গেলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট সিল হয়ে যাবে, আধার কার্ড, প্যান কার্ড সব তো একবারে ভোটের কার্ডের সাথে ওই এপিক নাম্বারের সাথে যোগ হয়ে গেছে। ব্যাংক অ্যাকাউন্ট সিল হয়ে যাবে, জমি জমা যেখানে যা আছে সিল হয়ে যাবে। তাহলে এত বড় বিপদ থেকে মুক্তি দেবার জন্য বিজেপি সরকার ছিয়ে করেছে। এর বিরোধিতা যদি কেউ করে সে হলো চরম বেঈমান, সে আমাদের চরম শত্রু, চরম শত্রু। আমার সামনে এসে কথা কও যদি কারো বাপের ক্ষমতা থাকে। অসীম সরকার বলে যাচ্ছি, আমি বললাম তো, বাপ তুলে বললাম, যদি কারো বাপের ক্ষমতা থাকে সিএর বিরোধিতা, সিএ আমাকে দরকার নাই, এইটা যদি প্রমাণ করতে পারে আমি স্ট্যাম্পে লিখে দেব, আমারে গুলি করে মারিয়ে দেবে, যাক, কেউ তার জন্য দাবি রাখবে না। এর চাইতে বড় কথা কি কব? তাহলে তোমাকে ভোট দেওয়া উচিত কাকে? যে সিএর বিরোধিতা করে তারে দাও। কি আমার কি? মরো গিয়া, মরো গিয়া, আমার কি? আমার মা বাবার 56 সালের সিটিজেনশিপ কার্ড আছে, আমার জন্য আমি কই না, কিন্তু আমার বাবা সেই সময়ের মেট্রিক পড়া মানুষ ছিল। আমি সবার কথা ভাবি, ঠাকুর মশাইয়ের কোনো চিন্তা নাই। কি কইছি বুঝতে পারছেন? ঠাকুর মশাইয়ের কোনো চিন্তা নাই তার পরিবারের। জ্বালাটা কি ঘুমাতে পারে না কেন? তোমাকে জন্য। আর তোমরা যদি ডাক দিলে না আসো, তোমরা যদি উল্টো দিক দয় ডাঙ্কা নিয়ে দৌড়াও, তখন কেমন লাগে বুকের মধ্যে? মনে হয় কি যাক, যাবো না, যা মর, কি যা মর, সিএ যখন তোকে লাগবে না যা, আর যাবোই না, এরকম মনে হয়। মাঝখানে ভাবছিলাম আমি এমএলএ পদের ইস্তফা দিয়ে বাড়ি চলে যাই, একদম মনে প্রাণে বলতেছি যে এই জাতি এখনো বুঝতেছে না। এত করে আমি বুঝাচ্ছি তাও বুঝতেছে না। প্রশান্ত কিশোর জি, পিকে নাম শুনছেন? বুঝেছেন তো? গাড়ি দিয়ে বাড়ির থেকে আমার 11 তলা বিল্ডিং এর সেক্টর 5-এ নিয়ে গেছিল, 2.5 ঘন্টা আমার সঙ্গে ওনাকে দলে যাওয়ার জন্য। हमारे बोले चलो आपको टिकट मिलेगा और 25 टिकट मिलेगा, आप चलाइए। हम बोला नहीं, कुछ नहीं देने पड़ेगा, दीदी को बोलिए सीए को समर्थन के लिए।
बोले नहीं 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 नहीं, वो समर्थन करने से मुस्लिम वोट काट जाएगा, मुस्लिम वोट काटिए जाओ, देवके ताके वोट তোমরা, আমার কি, যাও দৌড়ও গিয়ে ডাঙ্কা নিয়ে ওকে পাশে কপালে আছে। সিএ যদি লাগু করতে হয় তাড়াতাড়ি তো রাস্তায় নামতে হবে। সিএ পাশ করার জন্য যাকে রাস্তায় নামাইয়া গাড়ি ঘোড়া পড়াইছিল তোমাকে বিরুদ্ধে, তোমরা একটু জয় ডাঙ্কা বাজাইয়া হাজার হাজার মানুষ ঠাকুর যদি ডাক দেয় আসতে পারবে না? কি সিএ লাগু করতে হবে, করতে হবে, সিএর বিরোধিতা যারা করছে কারো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, পারবে না বলতে? বিরাট মিছিলের ডাক দিতে বলবো ঠাকুর মশাইরে, একদম ফাজলামো নাকি? তাহলে আমারে বুঝাও, আমি তো বলে গেলাম, আমারে নিয়ে বুঝাও। যদি দেই যে না সিএ ছাড়া হয়ে গিয়ে বাঁচতে পারে, নাগরিকত্ব যাবে না, আমিও তোমাকে দলে চলে যাবো, যাও কইছি তো আমি। কোনোদিনও তা পাবা না, পাবা না, পাবা না। তাহলে সিএর বিশেষ প্রয়োজন, বিশেষ প্রয়োজন, বিশেষ প্রয়োজন। আমি কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছিলাম তাড়াতাড়ি একটু করে দেন, कोई बंगाली आदमी भूल जाएगा, वो 500 रुपया 1000 रुपया लक्ष्मी भंडार देता है, फिर भी चुना का पहले वो नारायण भंडार दे देगा तो भूल जाएगा। कोई एखनी करले भूले जाबे ना, भोटेर समय आरो 500 করে ঢুকাই দেবে না নারায়ণ ভান্ডার। এরা হচ্ছে ভিক্ষা নিয়ে খুশি হয়, কয় রাতি খাওয়া কি কবে নে, ওরে কবার আমাকে এই টাকাটা নয়তো বন্ধ হয়ে যাবে না। এইরকম উচিত কথা কেউ শুনাইছে তোমাকে এখনো? কি কি কও তোমরা, কি কও? এই জন্য গুরুচাঁদ রাজনীতি করতে কয়। এমনি এমনি ঠাকুর মশাই রাজনীতিতে যায়, এমনি এমনি অসীম সরকার সেখানে যায় নাই, আবার বড় ঠাকুর সেই জন্য গিয়েছে রে ভাই। আরো যারা আছে তারা আমাদের জেলায়, পাশের জেলায় আমাদের অনেক এমএলএরা রয়, তবে সবচেয়ে বড় শক্তি জনতা জনার্দন। একত্রিত হয়ে লড়াই করতে হবে। এখন সিএর বিরোধিতা করবে যারা যারা, আমাদের চিরশত্রু হলো কিন্তু তারা। এই কথা মনে রাখবেন আপনারা সর্বজা।